দেখেন, এটা আপনারা সবাই জানেন যারা সুপ্রিম কোর্টে, বিশেষ করে যারা সাংবাদিকতা করেন, সুপ্রিম কোর্টের সাংবাদিকরা অর্ধেক জজ আর অর্ধেক লয়ার, কারণ দেখতে দেখতে অনেক কিছু শিখে ফেলে। 1972 সালের সংবিধানটা আসলে প্রথম যেভাবে করা হয়েছিল, আমি বলবো এক অর্থে ভালোই ছিল, কিন্তু 1972 সালের সংবিধানে কিন্তু অধস্তন আদালতের বিচারক যারা ছিলেন তাদের বদলি, পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ সবকিছুই সুপ্রিম কোর্ট দ্বারা নিয়ন্ত্রিত হতো, সবকিছু সুপ্রিম কোর্ট করতেন। কিন্তু 74 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সাহেব উনি চতুর্থ সংসদের মাধ্যমে উনি রাষ্ট্রপতি হয়ে গেলেন। এখন রাষ্ট্রপতি হয়ে গেলে তার অনেক ক্ষমতার দরকার, হয়তো এই চিন্তা থেকে তিনি করলেন কি সর্বময় ক্ষমতা, বিচার বিভাগের সর্বময় ক্ষমতা তিনি নিয়ে গেলেন রাষ্ট্রপতির হাতে। তো রাষ্ট্রপতির হাতে নেওয়ার কারণে যেটা হলো যে রাষ্ট্রপতির নির্দেশেই সমস্ত নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ এবং শৃঙ্খলা বিধান সবকিছু নিয়ন্ত্রিত হতো। এটা মন্ত্রণালয়ের মাধ্যমে হতো, মন্ত্রণালয় হচ্ছে সচিবালয়, সেখান থেকে হতো এটা। তো তারপরে এটা উনি করার পরে দেখলাম যে তখন অনেকেই বলছে যে তো পলিটিক্যাল হয়ে গেল সবকিছু, তার ইচ্ছা মতো বিচারপতি নিয়োগ করবেন, তারপরে তারা নিম্ন আদালতের জজদের নিয়োগ, পদোন্নতি এগুলো নিয়ন্ত্রণ করবেন, এটা একচেটিয়া হয়ে যায়, এখানে ক্ষমতার অপব্যবহার হতে পারে। এই জন্য জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন তিনি একটি সুন্দর ব্যালেন্স করলেন। সেই ব্যালেন্সটা হলো এই যে রাষ্ট্রপতি এই ক্ষমতাটি প্রয়োগ করবেন নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ এবং শৃঙ্খলা বিধানের যে বিষয়গুলো থাকে, এটা তিনি বললেন যে হ্যাঁ, রাষ্ট্রপতি ক্ষমতাটি প্রয়োগ করবেন, তবে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে। তো তার কারণে একটা ব্যালেন্স হলো। কিন্তু তারপরেও দেখা যায় সুপ্রিম কোর্ট সবসময় এই নিয়ন্ত্রণটি বজায় রাখতে পেরেছে এটা আমি বলবো না, কারণ আমি 70 বছর বিচার বিভাগে ছিলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এখানে যেটি হয়েছে সেটা হলো যে আপনারা জানেন যে পিরোজপুরের একটি ঘটনায় একজন বিচারক একজন এমপি এবং তার স্ত্রীকে জামিন না দেওয়ার কারণে, পিরোজপুরের যে এমপি না দেওয়ার কারণে তাৎক্ষণিকভাবে আনিসুল হক সাহেব তার যে ক্ষমতা তিনি প্রয়োগ করলেন, তিনি সঙ্গে সঙ্গে তাকে ফ্যাক্স মেসেজ দিয়ে, যদিও এটা নিয়ম হলো সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ করে তারপরে তার বদলি, পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ হবে, কখন তিনি এই পরামর্শ করেছেন, কখন এই ফাইল সুপ্রিম কোর্টে আসলো, তিনি 11:30 দিকে তিনি তাদেরকে জেলে নেওয়ার জন্য আদেশ দিলেন, জামিনের প্রার্থনা রিজেক্ট করলেন। তারপরে ওইটুক সময়ের মধ্যে এই তৎকালীন আইনমন্ত্রী কিভাবে ফ্যাক্স মেসেজ দিয়ে তাকে স্ট্যান্ড রিলিজ করে 3:30 তার কাছে চিঠি পৌঁছালো, 3:30টার মধ্যে তাকে চার্জ দেওয়া হলো, টেলিফোনে বলা হলো। আর ওই আদেশটি যাওয়ার পরে ওই আপনারা জানেন যে সংবিধানে আছে জেলা জজ ইনক্লুড অতিরিক্ত জেলা জজ, তার পরের ধাপ জেলা জজ নিচের, তো সেইখানে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু ওই সময় এমন ঘটনা ছিল যে ওই পিরোজপুর জেলায় কোনো অতিরিক্ত জেলা জজ ছিলেন না, পোস্টিংয়ে ছিলেন না, যার কারণে কত বড় একটা কি বল ব্যত্যয় ঘটিয়ে এমন একটি আদেশ দিয়েছেন, তিনি একজন যুগ্ম জেলা জজের কাছে ওই জেলা জজকে দায়িত্বভার হস্তান্তর করে তাকে তাৎক্ষণিক বদলি করলেন, দায়িত্ব হস্তান্তর করে ফেললেন, তিনি অন্যত্র বদলি করে দিলেন। পরবর্তীতে এই আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে সে দায়িত্ব নিয়ে আবার এজলাসে উঠে ওই জামিনটি তিনি মঞ্জুর করলেন। এটাকে কেমন হাই হ্যান্ডেড বলে, এটাকে আমি বলতে পারি বিচার বিভাগের খড়গ না, এটা বিচার বিভাগে ওই যে কসাইরা যে কুচি কুচি করে যে মাংস কেটে কিমা বানায় বিক্রি করে, এটা তো বিচার বিভাগের সেই ব্যবস্থাই তিনি করলেন। এটা সারা দেশব্যাপী বিচারকদের মনে একটা আতঙ্ক তৈরি হলো এবং বিচারকদের নিরাপত্তাহীনতা এবং তাদের যে বিচারিক সার্বভৌম এখতিয়ার প্রয়োগের ক্ষেত্রে তারা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন এবং সবাই আতঙ্কিত হয়ে গেল এবং তারা স্বাধীনভাবে তারা রায় দেওয়া থেকেও অনেকে ভীত হয়ে পড়লেন, তারা দিতে পারবেন কিনা পারবেন না। তো যাই হোক, আজকের আমাদের সুপ্রিম কোর্ট আপিল বিভাগ যে রায় দিয়েছেন, এটা দিয়ে একটা অত্যন্ত ভালো কাজ হলো যে আজকে এখন সর্বময় যে এখতিয়ার বিচারকদের বদলি, পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ, বিশেষ করে অধস্তন আদালতের, এটি সবকিছু সুপ্রিম কোর্ট থেকে নিয়ন্ত্রিত হবে। তা এবং আজকে যে 116 ধারা থাকার কারণে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার যে বাধাটা ছিল সেটাও দূরীভূত হলো এই কারণে, কারণ ওই 116 থাকলে রাষ্ট্রপতির ক্ষমতা থেকে যায় এবং সুপ্রিম ল অব দি রিপাবলিক ইজ দি কনস্টিটিউশন, দ্যাট ইজ সুপ্রিম ল অব দি ল্যান্ড। ওইটা যদি থাকে তাহলে তার বাইরে কেউ আমরা যেতে পারি না। তো সেই কারণে আমাদের সুপ্রিম কোর্ট সচিবালয় যদিও প্রতিষ্ঠা করা হলেও এইখান থেকে যে সিদ্ধান্তই হতো এটি মন্ত্রণালয়ের মাধ্যমে আবার রাষ্ট্রপতির কাছে যেতে হতো। কিন্তু এখন সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা হওয়ার কারণে 1972 সংবিধানে যে সার্বভৌম এখতিয়ার সুপ্রিম কোর্ট প্রয়োগ করতে পারতেন, বিশেষ করে নিম্ন আদালতের বিচারকদের
যেটা বদলি, পদোন্নতি, কর্মস্থল নির্ধারণ, কোথায় তিনি যাবেন, তার ছুটি, শৃঙ্খলার বিষয়টা, এটা আবার সুপ্রিম কোর্টের হাতে ফেরত আসলো। এখন আমি মনে করি সুপ্রিম কোর্টের বিচারপতিগণ যেমন স্বাধীন সার্বভৌমভাবে তাদের রায় প্রদান করতে পারেন, নিম্ন আদালত বিচারকটা নিরাপত্তা বোধের মধ্যে থাকবেন এবং তারা তাদের যে সার্বভৌম বিচারিক এখতিয়ার এটা স্বাধীনভাবে প্রয়োগ করতে পারবেন। সেটা ভুল হোক ঠিক হোক, তারা ভীত সন্ত্রস্ত থাকবেন না, কারণ তাদের ভুল করলে তার জন্য তারপরেও আরো কয়েকটা টায়ার রয়ে গেছে, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ, রিভিউ পর্যন্ত আছে। তো এখন তাদের জন্য একটা বিরাট সুখবর এবং সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে আর কোনো বাধা থাকলো না। এ প্রসঙ্গে এটা আমি মনে করি যে এটা প্রতিষ্ঠা করা কোনো কঠিন কাজ না। কালকেও যদি সিদ্ধান্ত হয় 3 মাসের জন্য বলেছে, এটা 1 সপ্তাহের ব্যাপার। কারণ হলো তারা নোটিফিকেশন করে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য সিদ্ধান্ত জানিয়ে দেবেন এবং সমস্ত দায়িত্ব ওই সচিবালয়ের উপরে দিয়ে 2টা রুম, একটা রুম দিয়ে শুরু করা হোক। যেমন আমরা দেখেছি 88 সালের দিকে যখন এরশাদ সাহেবের সময় সুপ্রিম কোর্টগুলো বিভিন্ন জায়গায়, হাইকোর্ট বিভাগগুলো বিকেন্দ্রীকরণ হলো, তখন বিভিন্ন বাড়ি ভাড়া করে সরকারি অফিস সেটাকে খালি করে দিয়ে ওইখানে সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগের বিচারকদের বিচার কাজ চলেছে। আমি সেই বিচার কাজে দেখেছি, প্রত্যক্ষ করেছি। তো এখন যদি 2টা রুম সুপ্রিম কোর্টের ভিতরে কোনো জায়গায় দিয়ে যদি এই কাজটা শুরু করেন, পরবর্তীতে সুপ্রিম কোর্ট জায়গা খুঁজে বা সুপ্রিম কোর্টের ভিতরে অথবা সুপ্রিম কোর্টের বাইরে একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠা করবেন। কিন্তু কাজটি 1 সপ্তাহের মধ্যেই শুরু করা যায়। শুরু হয়ে গেলে পূর্ণাঙ্গ রূপ পেতে 1 বছর, 2 বছর, 3 বছর লাগুক, 5 তলা বিল্ডিং করুক বা 10 তলা করুক, সেখানে কোনো সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আজকে যে বাধাটি দূরীভূত হলো, এটাকে আমরা স্বাগত জানাই এবং জাতি ন্যায় বিচার পাবে বলে আশা করছি এবং বিচার বিভাগের কর্মরত প্রত্যেকটা বিচারক তারা স্বাধীনভাবে তাদের বিচারিক এখতিয়ার প্রয়োগ করতে পারবেন, যেটা সুপ্রিম কোর্টের প্রতিটি বিচারক, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ করতে পারেন। একই সঙ্গে আমি একটা কথা পার্টিনালি বলবো, আমি খায়রুল হক স্যার যিনি ছিলেন মানে চিফ জাস্টিস, উনি আমার পার্ট টাইম টিচারও ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে 1978 সালে, 79 সালে। তখন ওনার সাথে আমার খুবই ঘনিষ্ঠতা ছিল। থাকার পরে আমি একদিন ওনাকে জিজ্ঞাসা করলাম, স্যার এত বড় রায় দিলেন, 5ম সংসদে বাতিল করে দিয়ে তোলপাড় করে দিলেন, সবকিছু চেঞ্জ করে ফেললেন, তা আপনি 116 আর্টিকেলে কেন হাত দিলেন না? এটা তো বিচারকদের জন্য অনেক ভালো কাজ হতো। তো তিনি বললেন যে না, এখন তো এই বিচারকদের বদলি জায়গা, পদোন্নতির জায়গা, শৃঙ্খলার বিষয়ে হাইকোর্টে গিয়ে, মন্ত্রণালয়ে গিয়ে তদবির করেন, সচিবদের কাছে, তো মন্ত্রীদের কাছে তদবির করেন। আমরা যদি 116তে যদি আমি হাত দিতাম, নিয়ন্ত্রণ যদি এখানে আসতো, তাহলে এই অধস্তনের বিচারকটা প্রত্যেক বিচারপতিদের বাসায় বাসায় যে তদবির করবে। আমরা স্যার আমাদের বিচারপতিরা তো এরকম না যে তাদেরকে তদবির করলেই তারা এটাতে হস্তক্ষেপ করবেন। তো এটা আমি বিশ্বাস করি না, কারণ আমাদের মাননীয় বিচারপতি যারা হন তারা অত্যন্ত ইম্পার্শিয়াল, জ্ঞানী গুণী লোক হয়ে থাকেন। তারা পেশাগত দিক থেকে নিম্ন আদালত থেকে যারা আসুক অথবা হাইকোর্ট বিভাগ থেকে যারা প্র্যাকটিসরত অ্যাডভোকেট থেকে যারা, তারা এটা করবেন না। বলে না, আমি এটা বিশ্বাস করি না, এই জন্য আমি 116তে হাত দেই নাই, তাহলে আমাদের হাইকোর্ট বিভাগের বিচারকদের বাসায় বাসায় সব যাবে। আমি বললাম স্যার ঠিক আছে, কাজটা খুব ভালো করেন নাই। তারপরে উনি বললেন যে এই জন্য করি নাই। এখন যেটা হলো, আমি মনে করি 72-এর সংবিধানে বিচার বিভাগের যে মৌলিক সার্বভৌম এখতিয়ার, এটা হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং আমাদের অধস্তন আদালতের ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং সুন্দরভাবে বিচার বিভাগ পরিচালিত হবে। ধন্যবাদ।